টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়েছে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে। আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। কে গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা নয় গো, আম চুরি করেছি। খাবি তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আমকে আমি আমার বাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটা পেটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি, অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস, তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা। দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো পারুল, কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মারে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বের হচ্ছে? আর এসব বায়ুরা তো গন্ধই বা কেন? এই টুনি, আই তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়, আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনি নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনি নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়। এই কি, এইখানে তো দেখছে কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা, কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে, কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো?
আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কিনা এত বড় সাহস! তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে। ওই তো সেই গাছ, তুই ওই মরা গাছটা তোর ঘরের ঠিক দক্ষিণে লাগিয়ে দিবি। আর ওই গাছটাকে তুই নিজের সন্তানের মতো যত্ন করে তুলবি, বড় করবি। আর সব সময় মনে রাখবি, এটা কোনো মৃত সাধারণ গাছ নয়, এটা হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত গাছ। গাছটা দেখতে মরা, কিন্তু এর ভিতরে প্রাণ আছে। তুই তুই ভালো থাকিস মা। আমার যে আমার যে সময় ফুরিয়ে এসেছে মা। কথা দে, কথা দে মা, তুই গাছটাকে আগলিয়ে রাখবি। ঠিক আছে মা, এই গাছটাকে আমি আগলে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। টুনির কথা শেষ হতে না হতে মিনু টুনির সামনে মারা যায়। এরপর টুনি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর সবাই মিলে মিনুকে চিতায় জ্বালিয়ে দেয়। অসহায় টুনি মায়ের শোকে কাতর হয়ে ছোট্ট মরা গাছটার সামনে বসে কাঁদতে থাকে। মা গো, তুমি আমাকে একা করে চলে গেলে মা। এখন আমি এই অন্ধকার ভাঙা ঘরে তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? তুমি ফিরে এসো, আমার যে খুব ভয় করছে মা। এভাবে কাঁদতে কাঁদতে একটা সময় টুনি ঘুমিয়ে পড়ে। এর পরের দিন টুনি মায়ের দেওয়া উপহারটা যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে এক টোনা টুনিকে দেখে পছন্দ করে। এরপর প্রস্তাবের মাধ্যমে টুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার আগে টুনি টোনাকে বলে, টোনা, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি মায়ের দেওয়া শেষ উপহার এই মরা গাছটি নিয়ে যেতে চাই। ঠিক আছে টুনি, তোমার যা যা নিয়ে যেতে ইচ্ছে হয় তুমি তাই তাই নিয়ে যাও। স্বামীর অনুমতি পেয়ে টুনি মরা গাছটিকে তার সাথে নিয়ে যায়। তারপর সে মরা গাছটি টুনি তার থাকার ঘরে দক্ষিণের দিকে লাগিয়ে দেয়। এখন গাছটা বড় হয়ে গেছে। দিকে এক দুষ্টতান্ত্রিক যজ্ঞ করছিল আর শয়তান রাজাকে জাগ্রত করার জন্য। হিরিং বিরিং ছা, শয়তানের রাজা জেগে যা, যা যা জেগে যা। তান্ত্রিকের মন্ত্রের জোরে শয়তান রাজা জেগে ওঠে। কি হয়েছে তোর? তুই এভাবে আমাকে কেন জাগিয়ে তুললি? কি চাই তোর বল, তাড়াতাড়ি বল আমাকে।
শয়তানের রাজা, আমি চির অমর হতে চাই। এই দুনিয়ার সব থেকে বড় তান্ত্রিক হতে চাই। কি করলে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো? বলো বলো আমায়। এই জঙ্গলের কোনো এক বাড়িতে আশীর্বাদ প্রাপ্ত মরা গাছ আছে। তুই যদি অমাবস্যার রাতে সেই মরা গাছে দুটি বাঁকের মাথা দিয়ে পূজা করতে পারিস, তবেই তুই তোর মনের সব ইচ্ছাগুলো পূরণ করতে পারবি। বেশ, তবে মরা গাছের পাখির মাথা দিয়েই আমি পুজো করব। শয়তানের রাজা, এবার তুমি তোমার নিজের জায়গায় চলে যাও। এরপর তান্ত্রিকের কথা মতো শয়তান রাজা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর দুষ্টু তান্ত্রিক পুরো জঙ্গল খুঁজতে থাকে। কোথায় কোথায় আছে সে মোরা গাছ? আমাকে খুঁজে বের করতেই হবে। এইসব বলে সামনে এগুতে থাকে তান্ত্রিক। টুনির ঘরের দক্ষিণের দিকে মরা গাছটিকে তান্ত্রিক দেখতে পায়। তান্ত্রিক আনন্দে আটখানা হয়ে যায়, আর যেই না মরা গাছের দিকে যেতে চায় তখনই এক অদৃশ্য মায়াশক্তি তান্ত্রিককে ধাক্কা মেরে ফেলে দেয়। ও, তাহলে শুভ শক্তির বেষ্টনী দিয়ে এই গাছটাকে বেঁধে দেওয়া হয়েছে। তাতে কোনো সমস্যা নেই। এই বাড়ির যে কোনো একজনকে বশ করে তাকে দিয়ে এই গাছটিকে আমার আশ্রমে নিয়ে যাব আমি। তান্ত্রিক এসব ভাবতেই হঠাৎই তার সামনে টোনাকে দেখতে পায়। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। তাহলে একেই আমার বশ করা হোক। হিলিং বিলিং কিলিং শট, এই বাচ্চা হয়ে যা আমার বশ। তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করার পরেই টোনা তার বশে চলে আসে। এরপর দুষ্টু তান্ত্রিক টোনাকে বশ করে তার আশ্রমে নিয়ে যায়। এরপর টোনাকে বলে, হে আমার দাস, এখন আমি তোকে যা বলবো তুই তা অক্ষরে অক্ষরে পালন করবি। যথাজ্ঞা মালিক। শোন তাহলে, তোর বাড়ির দক্ষিণ দিকে যে মরা গাছটা আছে তুই সেটাকে তুলে রে আমার সামনে লাগিয়ে দিবি। তারপর আমি সেটাকে আমার কাজে লাগাবো। তান্ত্রিকের কথা মতো টোনা বাড়ি ফিরে যায়, আর টুনি চোখের আড়ালে মরা গাছটি নিয়ে তান্ত্রিকের কাছে যায়। গাছ পেয়ে তান্ত্রিক আনন্দে লাফাতে থাকে। এবার আমাকে অমর হতে আর কেউ ঠেকাতে পারবে না। এবার আমার পরবর্তী কাজ হলো পাখিদের মাথা কেটে আনা। হে আমার দাস, এবার একটা পাখির মাথা কেটে নিয়ে আয়। তান্ত্রিকের কথা মতো টোনা পুতুলের মতো চলতে থাকে। এরপর রাত হয়। টোনা জঙ্গলে ঢুকে ঘুমন্ত এক পাখির মাথা কেটে তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক মাথা পেয়ে খুশিতে গদগদ করে নাচতে থাকে। আহ কি আনন্দ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এত খুশি আমি রাখবো কোথায়? এ আমার দাস, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে দিয়ে তোর প্রিয় বউটারও মাথা কাটিয়ে আনবো। আর তারপর আমি হব অমর। হে আমার দাস, যা তুই তোর বাড়িতে ফিরে যা, আর আমি আমার পূজার বন্দোবস্ত করি। তান্ত্রিকের কথায় টোনা বাড়ি ফিরে যায়। এরপর টোনাকে দেখে টুনি বলে, কি গো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই যে সারাদিন তোমার জন্য আমি অপেক্ষা করছি, একবারের জন্য তোমার দেখা পেলাম না আমি। কোথায় গিয়েছিলে? টোনা অশুভ হওয়ার কারণে টুনির কোনো কথাতেই সাড়া দেয় না, শুধুমাত্র বলে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে তাড়াতাড়ি। টোনার এমন কর্কশ সুর শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু টোনাকে বুঝতে না দিয়ে টোনাকে খাবার খেতে দেয়। টোনা স্বাভাবিকভাবে না খেয়ে একেবারে সব খাবার মুখে ঢেলে নেয়। এ দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। টোনা তো কোনোদিনও এমন করে না, তাহলে কি ওর মাঝে অন্য কিছু ঘটেছে? কিন্তু কি ঘটেছে? আমার মন কেন এত অশান্ত হচ্ছে? যাই আমি একটু মরা গাছের কাছে গিয়ে আমার মনটাকে একটু শান্ত করে আসি। টোনা ততক্ষণ ঘরে একাই থাকুক। এরপর টুনি মরা গাছের স্থানে যায়, কিন্তু সেখানে গিয়ে গাছকে না দেখতে পেয়ে টুনি বলে,
হে ঈশ্বর, এ কি সর্বনাশ কাণ্ড! আমার মরা গাছটিকে কে নিয়ে গেল? এদিকে মরা গাছ উধাও, আর ওদিকে টোনা কেমন করছে। এসবের মানে কি তাহলে? টোনা, ও টোনা, কোথায় তুমি টোনা? এই বলে ডাকতে ডাকতে টুনি ভিতরে আসে, কিন্তু ততক্ষণে টোনা দুষ্টু তান্ত্রিকের কাছে চলে গেছে। টোনাকে ঘরে দেখতে না পেয়ে টুনি মনে মনে ভাবে, এখানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, আমাকে এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। এই বলে টুনি তান্ত্রিকের কাছে যায়। এদিকে দুষ্টু তান্ত্রিক টোনাকে বলে, হে আমার দাস, আজ রাতে তুই দুটো মাথা নিয়ে আসবি। প্রথমে যে কোনো একটা পাখির মাথা, আর দ্বিতীয় তোর প্রিয় স্ত্রী টুনির মাথা। আজ বাদে কাল অমাবস্যা, আজ রাতেই আমাকে সব গুছিয়ে ফেলতে হবে। কাল রাতে অমাবস্যার অন্ধকারে আমি শুধু পূজা করব। পুজো পুজো, অমর হব। হা 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 হা। এই বলে তান্ত্রিক হাসতে থাকে। এইদিকে টোনা তান্ত্রিকের কথা মতো পাখির মাথা কাটতে চলে যায়। এদিকে টুনি সবকিছু দেখে ভীষণ ঘাবড়ে যায়, আর সে তাড়াতাড়ি করে অন্য এক ভালো তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে ভালো তান্ত্রিক ধ্যান শুরু করে। ধ্যান শেষে বলে, হে ঈশ্বর, আমি কি দেখলাম? তোর স্বামী দুষ্ট তান্ত্রিকের বশে চলে গেছে, আর ওই দুষ্ট তান্ত্রিক প্রথমে তোর স্বামীকে দিয়ে মরা গাছটা চুরি করিয়েছে, এরপর পাখিদের মাথা কাটাচ্ছে। এখন তোর স্বামী তোর মাথা কাটার জন্য তোকে খুঁজছে। আর আজ বাদে কাল অমাবস্যা, আর এই অমাবস্যায় যদি তান্ত্রিক পাখির কাটা মাথা দিয়ে পূজা করতে পারে, তবেই যে সে অমর হয়ে যাবে। আর একবার যদি সে অমর হয়ে যায়, তাহলে এই দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আমাদের হাতে আর কোনো সময় নেই, চল এক্ষুনি ওকে আটকাতে হবে। এ আপনি কি বলছেন বাবা? ওই শয়তান তান্ত্রিক তাহলে তো আমার স্বামীকেও মেরে ফেলবে। এখন অত কথা বলার সময় নেই, তুই চল আমার সাথে। এরপর ভালো তান্ত্রিক টুনিকে নিয়ে দুষ্টু তান্ত্রিকের কাছে যায়। আর ভালো তান্ত্রিক বলে, মূর্খ কোথাকার, থামা এসব তুই, না হলে এখনই আমি তোকে ভস্ম করে দেব। তোর মতো সাধারণ তান্ত্রিক কিনা আমাকে ভস্ম করবে? হা 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 হা। আমি অমর হব, আর তুই কখনোই আটকাতে পারবি না। দুষ্টু তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই ভালো তান্ত্রিক জাদুর সাহায্যে দড়ি দিয়ে খারাপ তান্ত্রিককে বেঁধে ফেলে। এরপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত গঙ্গা জল দুষ্টু তান্ত্রিকের উপরে ছিটিয়ে দেয়। দুষ্টু তান্ত্রিকের গায়ে আগুন ধরে যায়, আর তখন সে ভস্ম হয়ে যায়, আর টোনার বশও কেটে যায়। এরপর টোনা টুনিকে বলে, টুনি, কি হয়েছিল আমার? আর তুমি এত কাঁদছিলে কেন? আর এই তান্ত্রিক বাবা এখানে কেন টুনি? আমি বলছি, তুই ওই শয়তান তান্ত্রিকের বশে চলে গেছিলি, আর আমি তোর সেই বশ কাটিয়ে দিয়েছি। এবার তোরা দুজনই মুক্ত, তোদের আর কোনো বাধা বিপত্তি আসবে না। যা, এবার বাড়ি ফিরে যা, আর সুখেই সংসার কর। আপনাকে অনেক ধন্যবাদ ভালো তান্ত্রিক বাবা, আপনার জন্যই আজ এই অসাধ্য সাধন হলো। সবই যে ঈশ্বরের ইচ্ছে। এরপর টনি টোনাকে নিয়ে বাড়ি ফিরে যায়, আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তুমি জানোই তো আমরা গরিব, তাহলে আমার মেয়ের এত বড় কেন অসুখ দিলে? এই দুনিয়ায় আমার মেয়ে ছাড়া যে আমার কেউ নেই। মেয়েকে ভালো করতে অনেক টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো? দয়া করো সৃষ্টিকর্তা। আহারে, এই পাখিটার সত্যি অনেক অভাব। হে সৃষ্টিকর্তা, তুমি সহায় হও। যাই, সামনে গিয়ে আরো পাখিদের অবস্থা দেখে আসি। তান্ত্রিক সামনে যেতে থাকে, আর এদিকে টুনি তার অসুস্থ মায়ের পাশে বসে কান্না করছিল। এমন সময় মিনু বলতে থাকে, মা রে, আমার যে অনেক ক্ষুধা লেগেছে, আমি যে আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুই দয়া করে আমাকে কিছু খেতে দে রে মা। মা, এই বনের পাখিরা তো বেশিরভাগই অসহায় আর গরিব, আর কিছু সংখ্যক পাখি ধনী। ধনী পাখিরা তো গরিব পাখিদেরকে সাহায্যই করে না। তাহলে তুমি বলো মা, আমি তোমাকে কোথা থেকে খাবার এনে দেব? আমার যে কিছুই করার নেই মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা।
আমি তোমার মেয়ে হয়েও তোমাকে ঠিক মতো খাবার দিতে পারি না। আমি যেতে দুঃখ আর সহ্য করতেই পারছি না। তীর্থে যাওয়ার আগে আমাকে যে কিছু একটা করতেই হবে, যাতে করে বনের সব অসহায় পাখিরা উপকৃত হয়। যাই, বনের গভীরে গিয়ে ধ্যান করে দেখি এদের জন্য আমি কি করতে পারি। তান্ত্রিক বনের গভীরে যায় আর ধ্যান শেষে একা একাই বলতে থাকে, আমাকে এক্ষুনি একটা পেঁপে ঘর প্রকট করতে হবে। পেঁপে ঘর প্রকট হয়েছে, এবার একে জাদু শক্তি দান করতে হবে, যাতে করে এই ঘর সবাইকে সাহায্য করতে পারে। জাদুর পেঁপে ঘর, আজ থেকে তুমি এই বনেই থাকবে। আজ থেকে তুমি এই বনের অসহায় গরিবদেরকে সাহায্য করবে, তাদেরকে টাকা পয়সা খাবার দাবারও দেবে, তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, কেমন? ঠিক আছে মালিক, আমি সবসময় পাখিদেরকে সাহায্য করব, রাত দিন অনবরত সাহায্য করব। আমি তাহলে চলি, আমার যে তীর্থে যাওয়ার সময় হয়ে গেছে। আমি তীর্থ থেকে ফিরে তোমার কাছে চলে আসব। তান্ত্রিক এই কথা বলে চলে যায়। একদিন শালিক ওই পেঁপে ঘরের সামনে এসে কান্না করে আর বলতে থাকে, চকু দাদার পায়ে ধরে বললাম যে কিছু টাকা ধার দিতে, কিন্তু চকু দাদা তবুও কোনো টাকা ধার দিল না, আমাকে কিনা তাড়িয়ে দিল। আমি কি করে আমার মেয়ে চিকিৎসা করাবো? এই কষ্ট যে আমার একদম সহ্য হচ্ছে না। এই পাখি, এদিকে এসো, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। ওরে বাবারে, এটা আমি কি শুনছি? পেঁপে ঘর কিনা কথা বলতে পারে। ভয় পেও না পাখি, আমি সাহায্যকারী ঘর, আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই টাকা দিয়ে আমি আমার মেয়ে চিকিৎসা করাবো। ঠিক আছে, আর কোনো কিছু দরকার পড়লে তুমি আমার কাছে এসো। আর শোনো, তোমার জানা শোনা কোনো গরিব পাখি থাকলে তাদেরকে আমার কথা বলো, কেমন? আমি তাদেরকে সাহায্য করব। শালিক বনে সবাইকে পেঁপে ঘরের কথা খুলে বলে। পেঁপে ঘর শালিকের মতো সোনা দানা খাবার দাবার দিয়ে সকল পাখিকে সাহায্য করে আর বনের পাখিরা সচ্ছল হতে থাকে। একদিন পেঁপে ঘর একা একা বলতে থাকে, আমার কাছ থেকে সাহায্য নিয়ে বনে সব পাখিরা অনেক বড় বড় দালান বানিয়েছে, অনেক জমি জমার মালিকও হয়েছে, আর আমি কিনা শুরু থেকে সেই ছোট্ট পেঁপে ঘর হয়ে আছি। না না, আমি আর বনের কাউকে সাহায্য করব না। আমি আমার ধন সম্পদ আমার মাঝেই জমা রাখবো। আমি হলাম সকলের থেকে অনেক ধনী। ও বাবা, বনে আজকে অনেক গরম পড়েছে, আর গরমের কারণে যে আমার অনেক তৃষ্ণা পেয়েছে। ওই তো পেঁপে ঘর দেখা যাচ্ছে। আমি শুনেছি পেঁপে ঘরে নাকি সবাইকে সাহায্য করে। যাই, পেঁপে ঘরের কাছ থেকে একটু পানি আর খাবার চেয়ে খাই। পেঁপে ঘর, আমার অনেক পিপাসা পেয়েছে আর ক্ষুধাও, দয়া করে আমাকে একটু জল আর খাবার দাও না গো। এই, তুই কি আমার কাছে খাবার আর জল জমা রেখেছিস নাকি রে? হ্যাঁ, যে তুই আমার কাছে এভাবে যাচ্ছিস, আমি তোকে কিছু দিতে পারবো না, আর তুই আমাকে এভাবে বিরক্ত করবি না। আমি এখন ঘুমাবো, বুঝেছিস? তুমি সবাইকে সাহায্য করো, তাহলে তুমি আমার সঙ্গে কেন এমন ব্যবহার করছো? আমি আগে সাহায্য করতাম, কিন্তু এখন কোনো আমি গরিব খ্যাতদেরকে সাহায্য করি না। আমি হলাম ধনী পেঁপে ঘর, আর আমি গরিবদেরকে কেন সাহায্য করব? আমার সাথে কারোই তুলনা হয় না। যা যা বলছি এখান থেকে। তুমি ধনী নয়, তুমি হলে অহংকারী পেঁপে ঘর, আর আমি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা শুনে রাখো, বেশি অহংকার করা একদম ভালো নয়। অহংকারের শেষ পরিণতি খুবই ভয়ানক হয়। ঘর এভাবে বনের পাখিদেরকে অহংকার দেখাতে থাকে। একদিন টুনি অহংকারী পেঁপে ঘরের সামনে আসে। পেঁপে ঘর, কিছুদিন আগে যে আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম, সেই টাকায় আমার মায়ের চিকিৎসা হয়নি গো। দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। আমার মাকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছি, আমার মায়ের যে অপারেশন হবে। এই মুখ পুরি কাঙ্গালি, দূরে থাক বলছি আমার থেকে। আমার কাছে আসবি না, তোর গা থেকে যে গরিব গরিব গন্ধ আছে। এই, আমি তোকে সাহায্য করব না, চলে যা বলছি। দয়া করো, এমন অহংকারী আর পাষাণ হয়েও না। বেশি অহংকার করা একদম ভালো নয়। টাকা দাও আমাকে, আমি তোমার পায়ে পড়ছি। এই শয়তান গরিব পাখি, আমাকে স্পর্শ করার সাহস তুই কোথা থেকে পেলি? হ্যাঁ, ছাড় বলছি। ঘর হাত বের করে টুনিকে অনেক মারতে থাকে। আরে এটা কি করছো পেঁপে ঘর? ছাড়ো আমাকে, ছাড়ো। অহংকারী পেঁপে ঘর, আমার যে অনেক কষ্ট হচ্ছে। ঠিক তখনই সেখানে তান্ত্রিক আসে।
এইসব কি হচ্ছে পেঁপে ঘর? তুমি ওকে মারছো কেন? ওকে ছাড়ো ছাড়ো বলছি। বনের পাখিরা তোমার অহংকারের কথা সব আমাকে খুলে বলেছে, কিন্তু সেটা আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন নিজের চোখে দেখে এটা আমার এখন বিশ্বাস হচ্ছে। আমি তোমাকে সাহায্য করার জন্য প্রকট করেছিলাম, অহংকার করার জন্য নয়, বুঝেছো? এই তান্ত্রিক, এই তুই আবার কোথা থেকে উড়ে আসলি? হ্যাঁ, আমাকে নীতি বাক্য শোনানোর জন্য এসেছিস তাই না? আমি আগে বোকা ছিলাম, তাই তো তোর কথা আমি শুনেছি। এখন আমি চালাক হয়েছি, আর আমি তোর কোনো কথাই শুনবো না। কি তোর এত বড় সাহস? তুই কিনা আমাকে অহংকার দেখাচ্ছিস? আজ তো তোকে আমি শাস্তি দেবই দেব। তোকে এখন আমি পুড়িয়ে ছাই করে দেব। আমার অনেক কষ্ট হচ্ছে, তান্ত্রিক বাবা আমাকে বাঁচান। আমি আর কখনো অহংকার করব না, আমি আগের মতো সবাইকে সাহায্য করব। আমি আপনার পায়ে পড়ছি তান্ত্রিক বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন। বেশ, নিভাচ্ছি আগুন। এরপর তান্ত্রিক আগুন নিভিয়ে দেয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনোযোগ দিয়ে শোন। আর যদি তুই কখনো অহংকার করিস তাহলে সত্যি আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। তাড়াতাড়ি এই পাখিকে সাহায্য কর। তান্ত্রিক এই কথা বলে চলে যায়, আর পেঁপে ঘর টুনিকে টাকা দেয়। তো বন্ধুরা, অহংকার হলো পতনের মূল, তাই আমরা কখনো অহংকার করব না।